सिविल सर्विस एसोसिएशन द्वारा आयोजित आज के कार्यक्रम और এই कार्यक्रमे যথাযথ যে স্বভাব এই সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের রয়েছে সেই স্বভাবসিদ্ধ ভাবধারা ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন দুস্থ জনগণ বিশেষ করে মা বোনদের মধ্যে 500 চাদর, 300 কম্বল এবং 100 ছাত্রছাত্রীদের জন্য নোটবুক, 100 জলের ফ্লাক্স, স্কুল ব্যাগ ইত্যাদি সামগ্রী আজকে এই স্কুলের মধ্যে বিতরণ করা হবে। তার জন্য আমি প্রথমেই সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সমস্ত পদাধিকারী এবং সদস্যদের ধন্যবাদ জানাই। এই কার্যক্রমের মঞ্চে উপস্থিত শ্রী ডি কে চাকমা, প্রেসিডেন্ট ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন, শ্রী সন্তোষ সাহা, চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, শ্রী অসীম শাহ, সেক্রেটারি ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন, শ্রী দীপক কর, সামাজিক কার্যকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী, এখানে উপস্থিত বড় মাত্রার ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যগণ, উপস্থিত মায়েরা, বোনেরা, সুধীজন, মিডিয়ার বন্ধুরা, আমি এই বনমালীপুর থেকে নির্বাচিত। আমার বিধানসভার মধ্যে আপনারা এই আয়োজন করেছেন, কিন্তু আমি নির্বাচিত কতদিনের জন্য? টার্ম কত? 5 বছরের জন্য। তাও জনতার উপরে নির্ভর করে, বাই দ্য পিপল। এটাই গণতান্ত্রিক ব্যবস্থার মুখ্য মাধ্যম। কিন্তু স্বাভাবিক নিয়মে যদি সেই সময়কাল চলে তো 5 বছরের জন্য জনতা আমাকে নির্বাচিত করেছে। আর সর্বাধিক যে বিধায়ক দলের নেতা সে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। বনমালীপুরের বাসী আমাকে রেকর্ড ভোটে এখান থেকে বিধানসভায় পাঠিয়েছি। আমি প্রথমবারের মতো বিধায়ক, আর প্রথমবারই কোনো নির্বাচন লড়েছি, তার আগে আমি কোনো নির্বাচন লড়িনি। আর তারপর আমার দল এবং বিধায়কগণ সিদ্ধান্ত করেছে যে হাউস অফ দ্য লিডার বিপ্লব কুমার দেব হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হবেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের বোর্ড সিদ্ধান্ত করেছে। কিন্তু আমার সময়কাল কত? 5 বছর। তারপর আবার জনতার কাছে যেতে হবে। আমি একলা জিততে হবে না, 31 নিয়ে আসতে হবে। তারপর আমি আবার কাজ করার সুযোগ পাবো। এমনিতে অনেক কিছু মনে হয় যে সহজ, সিধা, সহজ, এমন না। আর ঘরে 5 ব্যক্তিকে এক জায়গায় রাখা, যদি একটা ছেলে, 3টে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, মা বাবা আছে, দেখি যে কতজনের মধ্যে দম আছে বলে 7 জনকে একা রাখতে পারবো এখন। সকালবেলা যদি মেয়ে বলে বাবা এটা নিয়ে আসো, যদি সময় মতো না আসা বলে অফিসের স্যারের কাছে আটকে গেছি,
তো মুখ ফুলিয়ে বসে থাকবে, কোথায় ছিলে তুমি? 1 ঘন্টা তো কথাই বলবে। মাকে বলবে কৌশায় দি কই আসে না। আমিও তো কোনো ঘরের এক গার্জিয়ান, আমার কাছে মেয়ে আছে, ছেলে আছে, পত্নী আছে, মা আছে। তো 4-5 জনকে বুঝিয়ে এক জায়গায় রাখা, সেটা কতটা কঠিন হয়। আর 37 লক্ষ ত্রিপুরাবাসীকে এক জায়গায় রাখা, এক মানসিকতা করা। আর কত ধরনের লোক আছে, কত ধরনের এজেন্সি আছে, বহিরাগত এজেন্সি, তারপর ভেতরের এজেন্সি, ও কত কিছু আছে। তার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে কাজ করতে হয়। আর একটা কথা বলি, যত কঠিনাইয়ের মধ্যে দিয়ে কাজ করা যায়, কাজের আনন্দ তখনই আসে, অ্যাচিভমেন্ট তখনই আসে, অ্যাচিভ লোক তখনই করতে পারে। নরেন্দ্র মোদীকে দেখো, রাজনৈতিক জীবনে আমি যতটা দেখেছি, স্বাধীন ভারতে সবচাইতে কঠিনতম পরিস্থিতির মধ্যে যে মুখ্যমন্ত্রিত্ব করেছেন নরেন্দ্র মোদী। একবার আমেরিকাতে যেতে দেবে না, একবার ভিসা লাগাতে দেবে না, একবার মার্ডার কেস নিয়ে আসবে, একবার সিবিআই ঢুকে দেবে, আজকের গৃহমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছে। কি না করেছে মোদীর সঙ্গে। কিন্তু যতবার মোদীর সঙ্গে করেছে, ততবার মোদী গুজরাটের মানুষের সাপোর্ট নিয়ে শক্তিশালী মোদী হয়েছে। আর পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী হয়েছে, সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছে দেশের মধ্যে প্রমাণিত। কঠিনাই মানুষকে শেখায়, তাকে তার তজুর্বা বাড়ায়, তার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসে। এটাই প্রমাণ করে নরেন্দ্র ভাই মোদীর মধ্যে। কিন্তু আমার সামনে যারা বসে আছে সিভিল সার্ভিস থেকে, আমাদের সরকার আসার পর আমরা একটা ব্যবস্থা করেছি যে 30 জন সিভিল সার্ভিসে টিসিএস অফিসার না হবে, 10 জন টিপিএস অফিসার ইয়ারলি, যাতে তাদের সিস্টেমটা ঠিক থাকে। কোন সময় এমনও হয়েছে একসঙ্গে নিয়ে নিয়েছে, কিন্তু তাতে পরবর্তী সময় কি অসুবিধা হয় আমাদের অফিসাররা বোঝে, জানে, প্রমোশনে, পোস্টে। কিন্তু এই সরকার ব্যবস্থায়িকভাবে তার ব্যবস্থা করেছে যে না, প্রত্যেক বছর এইভাবে নিয়ে যাবে, 30 জন না হবে টিসিএস, 10 জন টিপিএস। প্রথমবার যে মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড, যারা টিসিএস টিপিএস অফিসার আছেন তাদের বেতনমান ঠিকঠাক আছে, কিন্তু সরকার তাদেরকে একটা উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড, অনুশংসাপত্র, তার সঙ্গে যারা গ্যাজেট অফিসার তাদের জন্য 25,000 টাকা, নন গ্যাজেটের জন্য 10,000 টাকা। টাকাটা বড় না, চিহ্নিত করা, উৎসাহিত করা, সেটা বড় বিষয়। সেটা আগে হয়নি, 2018-তে এই নতুন সরকার আসার পর হয়েছে। আগে এমন একটা মানসিকতা যে এরা কাজ করার জন্য হয়েছে, যা বলবো তাই করতে হবে। এই সরকারি মানসিকতা রাখে না, যা বলবো তা করতে হবে এমন না। আমি রিভিউ মিটিংয়ে আলোচনা করি, শুধু সেক্রেটারির সঙ্গে না, ডাইরেক্টরের সঙ্গে, তার নিচে যারা রয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করি, যদি বলতে চাই বলো ভাই। আমরা যদি ভাবি সব আইডিয়া আমার কাছে আছে, তেমন নয়। উপরওয়ালা যাকেই সৃষ্টি করেছে তার মধ্যে কোনো না কোনো এক ভালো গুণ দিয়েছে, সেই গুণটা ক্যাপচার করতে হয়, জানতে হয় কিভাবে নিতে হয়, তরিকা আছে। আর প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খারাপ গুণ থাকে।
এখন আপনি চাই করুন আপনি কি কোন গুণটা নেবেন, তার খারাপটা নেবেন না ভালোটা নেবেন। আর যেটা আমি শুরুয়াত করেছিলাম যে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, দেন আবার পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে। কিন্তু যারা টিসিএস অফিসার, একবার সিলেক্ট হওয়ার পর 60 ইয়ার এজ পর্যন্ত সেবা করার সুযোগ পায়, কাজ করার সুযোগ পায়, সার্ভিস দেওয়ার সুযোগ পায়। তাহলে কি অফিসাররা আমার থেকে বেশি কাজ করার উচিত নয়? বলে স্যার কাজ তো করতে চাই, ক্যাবিনেট না করলে আমি কেমনে করি? কাজ করার মানুষকে দুনিয়াতে কেউ আটকাতে পারে না। দুনিয়াতে প্রত্যেকটি প্রান্তে প্রমাণিত হয়েছে। কাজ না করার জন্য বাহানা চাই, কিন্তু কাজ করার ব্যক্তিকে কেউ আটকাতে পারে না। আমি তো বিলকুল আটকাই না, পজিটিভ কাজের জন্য, পজিটিভ কাজের জন্য, নেগেটিভ কাজ না। কাউর পেছনে লাগবো, কাউকে লোকসান করবো না, কিন্তু মাঝে মাঝে আবার সিধাও করতে হয়। আমি দেখেছি মোহনপুরের সিন্নাতে, এখানে কিছু কিছু অফিসার ওই দিকের আছে, রতনবাবু ওই দিকেরই, যে কনেক কাছের বাস আছে না, দেখেছেন তো? তো কনেক কাছের বাস আমি দেখলাম যে 30-40 বছর যাবত তার বাবা করতেন কাজটা। তো সেগুলো ভেতরটা পুরো হোল থাকে না, আগের পোর্শনটাকে বড়শি বানিয়ে নেয়, মাছ ধরা ধরে সিপ বানিয়ে নেয়, আর পরের পোর্শনটা, মোটা যে পোর্শনটা আছে সেটা লাঠি করে, ভালো লাঠি তৈরি হয়, দণ্ড, স্টিক। আর হিমাচলে যায় আপেল খেতিতে সাপোর্ট দেওয়ার জন্য, এখান থেকে যায়। ও সেগুলোকে আমাদের দেশীয় কায়দায়, সবগুলো তো সিধা হয় না, একটু বেকাতেরা হয়। তো আমি যখন গিয়েছি তখন দেখলাম যে পুরনো কায়দায় আগুন জ্বালিয়ে রেখেছে, 3-4টে চুলা, তার মধ্যে একটা হোল আছে। তো হোলটার মধ্যে 2 দিকে হোল আছে, তো বাসটা ওখান দিয়ে হোলের মধ্যে দিয়ে নিয়ে যায়, আর নিচে থেকে হিট লাগে, যে জায়গাটা একটু ব্যাকা আছে ওটাতে হিট যায়, এভাবে হিলা তো সিধা হয়ে যায়। তো তার জন্য মাঝে মাঝে এই হোলে দিয়ে হিট দিয়ে সিধা করতে হয়, কারণ অফিসাররা আপনারাও কাজ করছেন, নিচেও সিধা করতে হয়, সবাই সিধা থাকে না, তাহলে মাঝে মাঝে হিট দিতে হয়। তাতে কারো লোকসান হয় না, বাসের ফায়দাই হয়, বাসটা কাজে লেগে যায়। যদি বেকার হয়ে থাকতো বিক্রি হবে না, মাছের চিপও হবে না, আর স্টিকও হবে না। কিন্তু হিট দেওয়াতে যে ব্যাকা বাসটা আছে, যে কাজের না মনে করেছিলেন সেটাই ঠিক হয়ে যায়। তার জন্য হিট দেওয়া একটু শিখতে হয় প্রশাসনে যারা আছে। তার মানে নেগেটিভ নয়, পজিটিভ, তাকে কাজে লাগান, না হলে বাসটা তো ফেলে দিত না, এটা ব্যাকা বাসে দিতে হবে না। এটা কাজ করার কায়দা। আমি যতটা ফেলতে থাকবো ততটা আবর্জনা হবে। আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এসে গেছে, কিছুই ফেলা যায় না, সবকিছুই কাজে লাগানো, রিসাইক্লিং করা। তো রিসাইক্লিং এর জামানাতে আমি কিভাবে কাউকে ওস্টেজ মেনে নেব? আমি বসে এখানে অসীমের সঙ্গে কথা বলছিলাম, কে কে ঠিক আছে, কে কে ঠিক নাই বলবো না এখানে, এমনি তো আমি জানি। মানে আমার সঙ্গে ভালো মানসিকতা আছে যারা, দেখলে এই কাজকে ভালো করে সেটা আমি জিজ্ঞাসা করি। তো 30 বছর, প্রায় 30 বছরের অফিসার পেয়ে থাকে। ওর যদি অফিসার ত্যাগ করে নেয় যে আমি আমার দপ্তরের সর্বশ্রেষ্ঠ কাজ করব,
সে কি একা পারবে? সম্ভব না। তার জন্য প্রথম দফায় যারা অফিসার রয়েছেন তাদের নজর রাখা হচ্ছে, হয়তো বা রাখেন আপনারা। আপনার অফিসে ডি গ্রুপে যে শেষ ব্যক্তি আসে সে কি করে, সে কোন কোন দপ্তরে ফোন করে, কতবার ফটোকপি করে, কি কি মোবাইল ফোন রেখেছে। আপনার কাছে হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন, ওর কাছে অ্যাপেল ফোন। ये सब আমি বলি বসে বসে, সব খবর রাখি। कहां से उसके पास आया है छोटा কথা। তার জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত খেয়াল রাখা, তার খেয়াল রাখা, তার পরিবারের প্রতি বেতন পাচ্ছে কিনা, তার সুবিধা অসুবিধা সবকিছু দেখা, কিন্তু তার অ্যাক্টিভিটি কি আমার অফিসের মধ্যে, যে ক্লার্ক আছে সে কিভাবে কাজ করছে, ইউডি আছে সে কিভাবে কাজ করছে, যে ডি গ্রুপ আছে সে কিভাবে কাজ করছে, তবে গিয়ে সফলতা আসবে, না হলে সফলতা আসতে পারে না। আপনারা তো ভাববেন আমি তো ফাইলে লিখে দিয়েছি, ফাইলে আমিও লিখে দিয়েছি। এখনো শুনছি, আমি জিজ্ঞাসা করলাম করে ভাই টিসিএস অফিসারের যে ঘরটা হয়ে গেছে, বলে স্যার না এখন হয়নি। কেউ নিও, আমি বলার পর কেন হয়নি? সুমিত তো এখানে বসে আছে, স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি কেন হয়নি? জিজ্ঞেসেন আগে আমি এখন ফোন করেছি, মুঝে কাল চাইয়ে। তো কেন হবে না? যদি টিসিএস অফিসারদেরকে, সিভিল সার্ভিস অফিসারদেরকে একটা জায়গায়, একটা ক্লাবে বসার জন্য জায়গা করা, আমি বলার পর হলো না। কোন অফিসার হিসাবে কোন অফিসার বসে আছে যেখানে ওই ফাইলের উপরে? যদি না হয় আমাকে বলবে, না হয় ऐसा कोई শব্দই নেই দুনিয়াতে, আমি মানি না। আমাদের ভারতীয় সংবিধান এমন সংবিধান, সবকিছু হতে হওয়া যায় তার ব্যবস্থা আছে। আর ইংরেজদের অফিসার সাহিব যদি নিয়ে আসি তাহলে সবকিছুই হবে না। অফিসার সাহি ইংরেজদের দেওয়া, ভারতবাসী নয়, ভারতীয় অফিসারদের নয়। তো তার জন্য আমরা নিজেদেরই কোথায় বসবো তার জন্য ফাইল ঘুরবে। এটা তো কোন ব্যক্তিগত কাউকে দেওয়া হবে না। আমরা বসবো, 10 জন অফিসার বসলে সেখানে বসে পজিটিভ কথাবার্তা বলবে, এটা চিন্তা আসবে। না হলে এখন বসার একটা জায়গা নেই, কোথায় বসবে রাখবে? তো এইগুলো হয়তো বা 99% অফিসার ঠিক কাজ করছে, একজন বসে আছে এটার মধ্যে। তো তাদেরকে যেটা আমি বললাম যে কোন কাজ বাদ যেতে হিট দিয়ে সিধা করে কাজে লাগানো, কাউকে ছেড়ে দেন বলে বলে কাজ ঠিকভাবে করছে না বলে তাকে সাইড করে রেখে দেবো, কিছু নেই, কাজ করতে হবে। আমরা জনতার কাছ থেকে, আমিও তো বেতন নেই, ট্যাক্সের টাকা মানুষের, ওর যত সম্ভব সেই কাজগুলো তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দেব। আর আমি সমস্ত টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে বলবো, আপনারা কাজ করেন। আমি ব্যক্তিগতভাবে এখানে অনেককেই চিনি, আজকে প্রায় 3 বছর হতে চলছে। আমি সবাইকে মোটামুটি চিনি, কাজের ধরন বুঝি, খবর আসে আমার কাছে, কে কীভাবে কাজ করছে, কে কোথায় যাচ্ছে, কে যেভাবে কাজকে সাকসেসফুল করছে, সবগুলো আসে। আমি এটা মানি যে হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু কোন অফিসারের মধ্যে কোন গুণটা আছে তার উপরের অফিসারের বোঝা উচিত, ও তাকে সেই কাজে লাগিয়ে দেওয়া উচিত। তো ওয়ার্ক চলে আসবে, সাকসেস চলে আসবে। এমন নয় তাই বন্ধুরা, একটি জনন তৈরি করা কাজের মধ্যে কিছু কিছু পাবন্দি থাকে আমাদের মধ্যে। আমি জনতার মধ্যে দিয়ে আসি, কেউ এসে বলবে দাদা এই কাজটা করে দেন, স্যার এটা করে দিন, ওকে এখানে ট্রান্সফার করে দিন, উনি ভালো অফিসার না, উনি ভালো, উনি কথা শোনেন না, জীবনভর চলতে থাকে।
আমাকে কি সবাই পছন্দ করে? না। আবার এমনও লোক আছে দাদার জন্য মরে যাবে। এমনও লোক আছে বাক্স বান্ধে পাঠাই দিল, তাহলে খাইছি বাক্স বান্ধে। আমারও বলে বাক্স बांधे पड़े 100 फुट 3 इंच लेंगे बाक्सों पे तुले दिए मिलेगा मेरा ऑफिसर एसोसिएशन नहीं है बाक्स ऑर्डर देते हो दिल्ली থেকে আনতে মোদি এ বাক্স পাঠাইতো না। कैसे बोल देता है मेरे बाक्स में मेरा लिखिए 2 फुट की ऐसा नहीं होता। দেশের প্রিয় প্রধানমন্ত্রী কাকে কাকে বাক্স বাঁধতে হবে খুব জানেন। যদি ভারতীয় রাজনীতিতে দেখি আজকে নরেন্দ্র ভাই মোদি ছাড়া কিছু দেখা যায় না, সব বনে হয়ে গেছে, সামনে কুছ নেই হ্যায়। আর ওই দিন লোকসভাতে গোলাম নবী আজাদ তার জীবনের শেষ কর্মলগ্নে এসে কি বলছে, যেটা মোদি বাল্যকাল থেকে বলে, বিপ্লবদের বাল্যকাল থেকে যেটা বলে সেটাই তো বলেছে, বলে আমি ভারতীয় মুসলমান। এটাই তো বলি আমি, যারাই আমরা আছি আমরা ভারতীয়। আজকে এত বছর কংগ্রেস করার পর এত মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব ছিলেন, কিন্তু শেষ লগ্নে লোকসভাতে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েতে নরেন্দ্র ভাই মোদী এবং পুরো পঞ্চায়েতের মধ্যে দাঁড়িয়ে বলছে আমি ভারতীয় মুসলমান। মোদী তো সেটাই বলে, অমিত ভাই তো সেটাই বলে, বিপ্লব দেব তো সেটাই বলে। তখন এখানে যারা 25 বছর যাওয়া ছিল বলতে এই সাম্প্রদায়িক দেখো, আজকে এই 3 বছর ধরে সাম্প্রদায়িক শব্দটাই শুনি না। আগে দুর্গা পূজা হলে দেখতাম যে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করো, কাহাকে মেনটেন করো, মেনটেন হ্যাঁ তো কি করে, মানে তারা এমন অবস্থা স্বামী স্ত্রী বিয়ে হয়েছে আগে লেখা দিয়ে ডিভোর্সটা মেনটেন করো। আরে अजीब बात है। আমি আগে দুর্গাপূজা, এখানে আপনারা দুর্গাপূজা দেখতেন না? দুর্গাপূজা এই সরকার আসার পরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, কোনো জায়গাতে লেখা থাকে না, কোনো জায়গায় লেখা থাকে না। আগে দুর্গাপূজা দুর্গা দেখুন না, এটা দেখে সব জায়গায় পোস্টার একটা লিখে সাম্প্রদায়িক সম্প্রীতি মেনটেন করো। আরে কাহে কো মেনটেন তো হয় না ভাই, ত্রিপুরেশ্বরী মায়ের এই বন্যভূমি এর চেয়ে বড় মেনটেন কি আছে? আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আমি উদয়পুরে আমার জন্ম হয়েছে, জন্মলগ্ন থেকে দেখেছি পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র মন্দির আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যেতে পারে, সবাই সেখানে ভোগ লাগাতে পারে, আর মুসলমানরাও ভোগ নিয়ে যায়, খ্রিস্টানরাও সেখানে যায়। একমাত্র আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে, সেই মাটির ছেলে আমরা। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি এরা শেখায়, জন্মগত স্বভাবজাত। মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক্যের আধুনিক ত্রিপুরা আছে। 25টা বছর বরবাদ করেছে ত্রিপুরার মানুষ। কি কি মডেল তৈরি হয়েছে এরা। মাঝে মাঝে আমার কষ্ট হয় যে আমাদের ভাগ্য কত খারাপ ছিল, এদের মতো মানসিকতা আমাদের লোক এই পবিত্র ভূমিকে 25টা বছর শাসন করে বরবাদ করেছে। আজকে ত্রিপুরা নতুন মানসিকতা যাচ্ছে। আজকে এই অফিসার, এই ইঞ্জিনিয়ার ত্রিপুরা হাইরাইজ বিল্ডিং ত্রিপুরাতে চলবে, 14 তলা বিল্ডিং তৈরি করবে। আগে এই ইঞ্জিনিয়ারদেরকে বলে দেওয়া হতো ত্রিপুরাতে যে 5 তলার উপরে বিল্ডিং হবে না, এই অফিসাররাই সার্টিফিকেট করে দিত। আজকে এই অফিসাররা বলছে না ত্রিপুরাতে 14 মঞ্জিলা বিল্ডিং হবে, 15 মঞ্জিলা হবে। অফিসার তো আমি দিল্লি থেকে আনি, আগে এরাই ছিলেন, কিন্তু এদেরকে বলা হতো যে 5 তলার উপরে ত্রিপুরাতে বিল্ডিং হবে না। আজকে এই অফিসার
যারা রাত 2টা 3টা সকাল 3টে পর্যন্ত আমার সঙ্গে কাজ করে। আজকে এই অফিসার আগে ছিল যে 5টার সময় অফিস থেকে বেরিয়ে যেত। ওয়ার্ক কালচার, কাজ করার মানুষ নিজের ভাবা। যদি মন্ত্রী ভাবে এটা আমার দপ্তর, তো অফিসার থেকে কাজে যেতে পারবে না। এই দপ্তর সবার মিলে। আমার তো 5 বছর, অফিসারের তো 30 বছর। সেই মানুষের সাথে কাজ করতে হয়। আমি সমস্ত অফিসারদের কাছে এটাই নিবেদন করব, ভাইয়া সমস্ত কাজ হয় এটা আমি বুঝি, এমন কোনো কাজ নেই যে পাবলিক চাইছে সেই কাজ হয় না। রাস্তা বের করা সেটাই তো কেলিবা, সেটাই তো যেটাকে বলে দিমাগ। না বলার জন্য তো সবাই আছে। না বলার জন্য অনেকে আছে, কিন্তু সব কাজের মধ্যে হাত কিভাবে করতে হয় তার রাস্তা যে বের করতে পারে সে নরেন্দ্র ভাই মোদীর টিমে চলে যায়। আচ্ছা, মোদীর সঙ্গে মিশ্রাজিকে দেখুন, ওনাকে রাখার জন্য স্পেশাল অ্যামেন্ডমেন্ট আনতে হয়েছে। কেন আপনি অফিসার, মিশ্রাকে কেন? কারণ মিশ্রা সব কাজ করতে জানে। মিশ্রাজির মধ্যে সেই কোয়ালিটি আছে যে সব কাজের মধ্যে কিভাবে করতে হয়, তরিকা বের করতে, কিভাবে জনতার হিতে কাজ করতে হয়। আর করাপশন কি ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাইজেশন ব্যবস্থা, তাকে কিভাবে ত্বরান্বিত করতে হয়। প্রতি মাসের 14 তারিখ আসলে কিভাবে সেক্রেটারিদের কাছ থেকে ফলো আপ করে কাজ তুলে নিতে হয়। আমি একটা কথা বলি, কাজ তো চলতে থাকে, ফলো আপ হচ্ছে মূল বস্তু, মূল বিন্দু। ফলো আপ করলেই কাজ হবে। কোনো দিমাগ দরকার নেই, কোনো কালিবার দরকার নেই। যে স্কিমগুলো এসেছে শুধু ফলো আপ করুন। মাসের 14 তারিখ ফলো আপ করুন, 13 তারিখ থেকে শুরু করুন, তো আপনি আপ দেখবেন আপনার এরিয়ার, আপনার দপ্তর সব কাজ হয়ে যাচ্ছে। ফলো আপ না করলে হবে না। আরে আমি বলেছি, তারপরে ওসব এখন যখন বলেছে তখন আমাকে ফোন করতে হয়েছে। তার মানে কি আমি ফলো আপ করার মতো আমার কাছে অনেক কাজ থাকে। আরে ভাই, ঘরের জন্য একটা কোথায় সিএম ফলো আপ করতে পারে? কিন্তু কোনো না কোনো অফিসারের প্রয়োজন ছিল, যার দায়িত্ব আছে, যার কাছে ডিপার্টমেন্ট, ফলো আপ করা উচিত ছিল। ডাইরেক্টর বা সেক্রেটারি ফলো আপ করলে আজকে হয়ে যেত সেটা। তাই বন্ধুরা, টিচিংস অফিসার অ্যাসোসিয়েশন আমি দেখেছি করোনা কালে অনেক কাজ করেছে। 2018-তে যখন আপনারা শুরুয়াত করেছিলেন অ্যাসোসিয়েশন, সেই জন্য সিএম রিলিফ ফান্ডে 5 লাখ টাকা দিয়েছেন। করোনা কালে আমার কাছে আপনারা চাঁদা তুলে 7 লক্ষ টাকা দিয়েছেন। আর বিভিন্ন জায়গাতে তুলাসীগড় হোক, মোহনপুর হোক, বিভিন্ন জায়গাতে মানুষকে সহায়তা করা। ও সময় আমাকে বলছিল, স্যার এই আমি কিন্তু রাখা করবো, আমি বলছি জানি। उसमें मेरे हमारे राज्य में ऐसा कोई स्कीम वैसा नहीं, कुछ मुझे पता नहीं, ऐसा नहीं होता। ওদিকে অতিথি আছে, অতিথি এখন পরিষ্কার করতে ঠিকঠাক 20 বছর 15 বছর ধরে বয়ে रही से विधायक सब मैं जो फाइल में देखता हूँ, भाई विशालगढ़ जेल मध्य, अरे भाई সেন্সিটিভ জায়গা, তার মধ্যে 18 বছর যাবৎ বসে আছে, 20 বছর যাবৎ বেরিয়ে বসে আছে। আর বসে বসে কি করেছে? মাঝখানে আমি দেখেছি এসির ব্যবস্থা, হ্যাঁ, চান্দির খাটের ব্যবস্থা, মোবাইলের ব্যবস্থা বিশালগঞ্জ জেলার মধ্যে বিপ্লব করেছে। কার এসে ব্যবস্থা, কারা করেছিল?
এখনো হয়তো বা এদিক থেকে বলো স্যার একটা ইনকোয়ারি দিয়ে দেন, আরে কত সুন্দরতা, আমি কাজ করুন না তোর জন্য, আগে কাজ করে নি, এক দুটারা ধরছি জুডিশিয়াল সিস্টেমে আছে, টের পেল বড়রা ধরতে হবে, ছোট ধরে লাগবে, বাগাড়ি আমি শিখে দিল কোনো পেট বাসের মতো, এগুলো কাজে লাগে না। তাই বন্ধুরা, সবাইকে নিয়ে কাজ করা, কাউকে না ছাড়া, ওর রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। সামনে সন্তোষ আছে, না করলে আর সোয়েটার পরে আছে কালার, কারণ মিডিয়াতে কালার করলে একদম ভিডিওতে দেখা যাচ্ছে না। তো স্যার আপনি কেন জানেন, আমি জানতাম না কেন, আজকে আমি অফিসারের পরে সাদা কর করে আসি, আমি জানি যে এই কালারটা পরলে সবচেয়ে সুন্দর দেখা যায়, তাই না মিডিয়ার বন্ধুরা? সন্তোষ নতুন নতুন প্রকল্প নিয়ে এসে এসসি ওয়েলফেয়ারে এই প্রথমবার রাজ্যের মধ্যে 7,000 যে ফিশ সেলার তার রেজিস্ট্রেশন করা, তাদেরকে চিহ্নিত করা। আগে ছিল সরকার বলতো গরিবের সরকার, কিন্তু সেই গরিবের রেজিস্ট্রেশন কি ছিল? আশারাম বাড়িতে রাস্তার পাশে বসে যে মাছ বিক্রি করে তার নাম ছিল সরকারের কাছে। আজকে সন্তোষ দাস সেটা করতে সক্ষম হয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রজেক্ট তৈরি করছে, স্কিম তৈরি করছে। আগে ত্রিপুরা সরকারের কাছে তার ডেটা ছিল না। বড় বাজারে কারা কারা আছে, কারা আরবদার তার নাম আছে, বড় বড় মাছ টিকে, কিন্তু গরিব কৃষক, গরিব যে মৎস্য চাষী কে আছে, কে বিক্রি করে বসে রৌদ্রের মধ্যে, তার নাম নেই। তার জন্য আমি বলি 25টা বছর রসা চলে গেছে। গরিবের দোহাই দিয়ে গরিবকে সবচেয়ে বেশি শোষণ করেছে। আবার এইদিকে যারা পড়ে আছে, দাদারা দেখলেই দাদা কবে চাকরি হইব, কবে রাস্তা হইব, কবে গাড়ি হইব, সব হইব। 25 বছর একটা অন্ধকারময় জীবনকে 3 বছরে কোনো মুখ্যমন্ত্রী একসঙ্গে সেটাকে সমাধান করতে পারেন। কিন্তু সবকিছু সমাধান হচ্ছে ধীরে ধীরে, আপনারা দেখছেন, ধীরে নয় স্পিডেই হচ্ছে। কারণ কি বিপ্লব রিসাইকেলিং সিস্টেম জানে। আমি জানি যে নরেন্দ্র মোদী প্রত্যেকটি আরবান বডিতে স্কিমের মাধ্যমে তার ব্যবস্থা করেছে। স্মার্ট সিটি তো আছে, প্লাস আমাদের যে 19টা আরবান বডি আছে তার মধ্যে রিসাইকেলিং সিস্টেম, ত্রিপুরাতেও স্কিম আছে, ডিপিআর তৈরি হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, এবং প্রত্যেকটি আরবান বডিতে তার ব্যবস্থা করা হবে। এখানে অনেক অফিসার আছে, আমি সবাইকে নাম কি কি কাজ করেছে বলতে পারি, কিন্তু বললে টাইম লাগবে। আর অসীম তো আছে, অসীমের তো মাঝে মাঝে সেটা ফটোর সঙ্গে পারি সঙ্গে কত জ্বালা। মনে করছে এটা তুললে জানি সারে দেখলে যেন অসীমের উপরে লাগিয়ে বলবো, আরে বাবু এই আমি গড়াই আছি, ছবি তুললেই আমি বুঝি যে হ্যাঁ কোনো দোষ নাই, এবার লেখতো না। সাংবাদিকরা বুঝতেছে, আমার হেরাও জানি কে লেখে। যেই মাত্র ছবিটা সব ওইটার মধ্যে আই আমি বুঝিয়ে অফিসারটা ভালো কাজ করতেছে, ভেতরে লাগছে। ছবি তুলে দিলেই, 2 লাইন লিখে দিলেই ব্যবস্থা বদলে যাবে। যারা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদ এমএলএ বসে আছে, এরা ঘোড়ার গাছ কাটতে ওই জায়গা দিয়েছে না, মানুষের ভোটে গেছে। বনমালী করে মানুষ আমাকে ভোট দিয়েছে। বনমালী ভোট শিক্ষিত এরিয়া, ওয়েল এডুকেটেড এরিয়া, ওখানকার লোক আমাকে নির্বাচিত করেছে, চয়ন করেছে। তার জন্য আমি গর্ববোধ করি, আমার মতো গ্রামের একটা গরিব ছেলে, জামজরিফিকেশন
বনমালীপুরের মতো একটা পশ এরিয়া, এস্টাবলিশ এরিয়া, প্রথমবারে দেখেই আমাকে বিধায়ক বানিয়ে দিয়েছে। আমি আপনাদের প্রতি চিরকৃত। তাই বন্ধুরা, আজকের দিন তো আপনাদের জন্য, তারপর আপনারা কম্বল বাঁটেন, ঠিক আছে, আমি কিন্তু আমি অসুবিধা বলেছি এই গরমের মধ্যে কম্বল বলেছি, আমি সব কথা স্পষ্ট বলি। সঙ্গে সন্তোষ সাহা আছেন। করোনার সময় টি গার্ডেনের ব্যবস্থা করে আমার বনমালী করে দিতে এসে গরমের মধ্যে কম্বল। তারপরে আমি শুনি দুজনের কথা কয়, কি কয়, অনুযায়ী কইছে তার অসীম কর আগামী শীতে কাজে লাগবে। কত চিন্তা আপনার লেগে, মানে আগামী শীতের লেগে আবার ডিজিএস অফিসার দিতে আছে, আগের থেকে রেডি। যদি শীত না আয় তখন কি করবো? শীত যেমন একটা মাঝখানে শীত ছিল, হঠাৎ করে শীত চলে গেছে, আবার কম্বল লেগে আবার চা ধরো, কম্বল দেওয়ার উপর আবার চা ধরে দিল। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আবার বাহানা করতেছে করোনা লিখে পারছে না, অসীম করোনা লিখে না, অফিসার আছে লিখাম করতা। করোনার মধ্যে সবাই এখানে যারা আছে করোনার মধ্যে তুমি আপনারাই বলছেন তোলা শিকারও গিয়েছি, সেখানে ত্রাণ দিয়েছি, ওখানে করেছি, তো ত্রাণ দেওয়ার মতো মানুষ আসছে, তো কম্বলও দেওয়া যেত। করোনার বাহানা না দেওয়া, করোনা তো অনেক কিছু শিখিয়ে গেছে আমাদেরকে, সোশ্যাল ডিস্টেন্সিং আর মেনটেন করা, ডিসিপ্লিন করোনা আমাদেরকে শিখিয়েও গেছে। আর নরেন্দ্র ভাই মোদী টিকা আবিষ্কার করে দেশের মধ্যে স্বদেশীয় কায়দা করোনাকে ও শিখিয়ে দিয়েছে। করোনা আমাদেরকে কিছু শিখিয়েছে, স্বনির্ভর হওয়া তা, কিন্তু করোনাকেও মোদী শিখিয়েছে। আজকে মানুষ আর ভয় পায় না করোনা, কারণ দেশের প্রিয় প্রধানমন্ত্রী দেশের মধ্যে ভ্যাকসিন তৈরি করে নিয়েছেন। এক একটি কোম্পানি না, দুটি কোম্পানি। আর শুধু নিজের দেশে নয়, 25টি দেশে ফ্রিতে ভারত তার ব্যবস্থা করেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, তার সমস্ত টিকাকরণের ব্যবস্থা ভারত সরকার করেছেন, নরেন্দ্র ভাই মোদী করেছেন। তাই আমি আপনাদের কাছে এটাই মানসিকতা রাখবো যে হর ডিপার্টমেন্টে বিপ্লব দেবের মানসিকতা নিয়ে, মোদীর মানসিকতা নিয়ে কাজ করে। আপনারা করেন না তেমন না, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে, তাদেরকে নিশ্চিত আমরা দেখব। মা বাবা পরিবার সবাইকে দেখব। বৃহত্তম দৃষ্টিতে 37 লক্ষ ত্রিপুরাবাসী আমাদের পরিবার। আমরা 30 বছরের জন্য সার্ভিস এসেছি। যেদিন রিটায়ারমেন্টে যাব সেদিন যাতে ভাষণ দিয়ে না বলতে হয় আমি এই কাজটা করতে পারিনি, তোমরা করে নাও। আপনি যাতে ওই ভাষণ দিয়ে এটা বলতে পারেন আমি যা যা কাজ করে নিয়েছি, হাতে সব কিছু করে গিয়েছি, তখন আপনার কাছ থেকে আপনার জুনিয়ররা শেখে। আমাদের জন্য কোনো কিছু রেখে যায়নি, সব কিছু স্যার যা যা কাজ নিয়েছে সব কিছু করে গেছে। যদি ভাষণ দিয়ে বলতে হয় যে আমি এটা চেষ্টা করেছিলাম করতে পারিনি, তোমরা সেটা করে যাও, তারপর আরেকজন ভাষণ দিয়ে রিটায়ারমেন্টের সই লিখি আমি করতে পারছি না, তুমি করে যাও। আমি মন্ত্রে বিশ্বাস করি না। 5 বছর আমার কাছে সময় আছে, আমার কাছে যতগুলো স্কিম আমি 2022-এর মধ্যে বলি, এখানে সমস্ত অফিসার আছে, আমার যতগুলি স্কিম আছে সবগুলি স্কিম 2022-এর মধ্যে, ডিসেম্বরের মধ্যে। কারণ কি, আমি কি বাহানা করবো না জনতার সামনে বনমালী করে দাঁড়িয়ে আমার 8টার সময় যেন আমি তো 24 গিয়ে করি, আমি মানুষ শুনবো পাশ করার লেগে আইসে বাহানাবাজি করে। যা করবো 22-এর মধ্যে করবো। জনতার পছন্দ হলে বিপ্লব দেবে, ভোট দেবে, না হলে না দেবে। এমনি তো রাস্তায় ছিলাম, তারপরে রাস্তায় থাকবো, কমসে কম ভাইয়া একটা ইতিহাস তো আমার সঙ্গে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে একটা ইতিহাস তো আছে আমার কাছে, যে 25 বছরের টানা সরকার পরাজিত হয়েছে। বনমালীপুরবাসী আমাকে প্রথমবারই মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে, প্রথমবারই বিধায়ক বানিয়ে দিয়েছে।
96% পঞ্চায়েত জিতা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য। ত্রিস্তরীয় পঞ্চায়েত, 2টি লোকসভা একসঙ্গে ত্রিপুরাতে প্রথমবার বিজেপি জিতেছে। 36টা বিধানসভা সিট বিজেপি প্রথমবার একসঙ্গে পেয়েছে। একটিও বিজেপির বিধায়ক ছিল না, সেই জায়গায় 36 বিধায়ক। বিজেপি আইডেন্টি মিলে 44 সিট। সবগুলোই তো ইতিহাস। আর সেই ইতিহাসের ভাগিদার আমার বনমালী হল, কারণ ওনারা আমাকে পাঠিয়েছেন, তার জন্য সেটা হয়েছে। তার জন্য আমি বারবার ইলেকশন আগেও বলতাম, আমার পেছনে পেছনে ঘুরতো আর বলতো দাদারা তো মুখ্যমন্ত্রী বানাইতে দিন। আমি তখন বলতাম মুখ্যমন্ত্রী বানাইলে বিপদ করবার কাছে পাইতে না, প্রোটোকলে আমি যাইতে ধরবো, আমার কাছে যাচ্ছে না, ওখানে আইতে পারে না। দাদারা তো দেখি না, দেখলে আবার শান্ত। দাদা আপনার একবার দেখলে 1 মাস ঠিক থাকে। এমনিতেও বনমালীপুরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে আশা করি, আমি আগেও বলেছি এখনো বলি, যে বনমালীপুরের মানুষের দিকে মানুষ তাকিয়ে থাকে। আমি দেখি তো বাইরে গেলে, স্যার আমাদের এরিয়ার লোক, কত সম্মান দেখেন আপনারা। আমি যদি বিলীন হতে যাই, যে বসি এই লোকটাকে, আমি যে খেপি, স্যার এটা আপনার এরিয়ার কথা, আমি শুকিয়ে দিয়ে বলে হঠাৎ করে স্যার একটু বেশি বেশি করতেছেন, কে এটা কয়টা তো ধলাই ধলেশ্বরের মানে। আচ্ছা ঠিক আছে। তো এই যে সম্মানটা, এটা বিলুনিয়া হোক, সাব্রম হোক, বিশালগড় হোক, প্রত্যেক জায়গায় বনমালীপুরের মানুষের সেই সম্মানটা পায়। প্রত্যেকটি মানুষ পায় সেই সম্মান। মানুষ জানে যে বনমালীপুর মানুষ মুখ্যমন্ত্রী দিয়েছে। যেমন আমি ভাগ্যবান, তেমন বনমালীপুর মানুষ ভাগ্যবান যে 2টি মুখ্যমন্ত্রী বনমালীপুর থেকে হয়েছে। তাই আমার বনমালীপুরের মানুষের কাছে বলবো, আজকে তো গরমের মধ্যে কম্বল আর চাদর বিতরণ হবে আপনাদের মধ্যে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে রাখা যে বাকি সব রাজ্যের যে প্রান্ত রয়েছে, বিধানসভায় রয়েছে, তার মধ্যেও বনমালীপুরের মানুষরা যখন কাজ করে, তাদের মধ্যে যাতে সেই মানসিকতা দেখা যায়, এরা মুখ্যমন্ত্রী কনস্টিটিউন্সির লোক, সে সুন্দর মানসিকতা, শুভ্র মানসিকতা, ম্যাচুরিটি, ক্লিয়ারিটি, ট্রান্সপারেন্সি, এগুলো যাতে বনমালীপুরের মানুষের মধ্যে থাকে, তবেই তো বলবে যে আদর্শ বিধানসভা, আদর্শ লোক, আদর্শ মানসিকতা। যদি বনমালীপুরে একটা মারপিট হয়, তো আমার মিডিয়ার বন্ধুরা তো সেটাই বলবে, দেখো মুখ্যমন্ত্রী কষ্টমিতে মারপিট হয়েছে। অন্য জায়গা হলে কেউ বলবে না। তার জন্য বনমালীপুরের মানুষদেরকে খুব সুন্দরভাবে সুস্থ মানসিকতা রেখে কাজ করতে হবে, কারণ আপনাদের মাধ্যমেই আমার পরিচিতি হবে। ঘরের গার্জিয়ান কেমন, বাড়ির লোকেদেরকে দেখলে বোঝা যায়, তাদের আদব কায়দাতে বোঝা যায়। আর মুখ্যমন্ত্রী কেমন, অফিসারদের আদব কায়দাতে বোঝা যায়। কারণ যে বিপ্লবদের দিয়ে এসডিএম হবে না, এসডিএম তো অসীমই থাকবে। অসীমের ব্যবহারে পাবলিক তয় করবে সরকার কেমন চলছে। সরকার বিপ্লবদেরকে ভিডিও সিটি কেউ দেখবে না, ভিডিও কিভাবে কাজ করছে তার উপরে নির্ভর করে মানুষ, হ্যাঁ আগেও ছিল, এখনো দেখুন কত ভালো কাজ হয়ে আছে, গেলে অফিসে দেরি করে না, ফটাফট কাজ হয়ে যায়। ডাক দিয়েছে না ভিডিও সাহেব, জল খাওয়াইছে আমার একটা, তুমি কে ফরক পড়তা। গরিব মানুষ যদি আপনার কাছে এসে যদি বলে, আরে ওনারা 1 গ্লাস আগে জল দাও, যদি 2 ঘন্টা বইও থাকে, জীবনে মনে রাখবো যে আমাকে এসডিএম সাহেব একবার জল খাইয়েছে। এই বিষয়গুলো অফিসারদের মধ্যে থাকে, যেটা আমরা নিজের ঘরে করি সেটা কি অফিসে করা। অফিসকে অফিস না বাবা, নিজের ঘর বাবা। নিজের ঘরে যদি কেউ আসে তো সুন্দর করে ড্রয়িং রুমে বসায়, কিন্তু অফিসে যদি কেউ আসে, অনেক সময় সবাই কেমন করে না, বাইরে বসিয়ে রাখে, 3 ঘন্টা পরে খেয়াল থাকে না করা। যদি মনে করেন 10 জন বাইরে বসে আছে, জায়গা নেই, একবার নিজে উঠে বেরিয়ে, আরে আপনারা অনেকক্ষণ যাবত এসছেন, আমার তো কাজ করতে সময় লাগবে, আপনি একটু বসুন, চা খান, বাস হয়ে গেছে। কোনো শিকায়ত করবে না, কোনো এমএলএকে করবে না, কাউকে ফোন করবে না, জীবন ভর আপনাকে মানবে। বলে দিদিমণি উঠে এসেছিল, স্যার উঠে এসেছিল, আর এসে আমাদেরকে চা খাইয়েছে। হিরো হয়ে যাবেন আপনারা, জীবন ভর মনে রাখবে যে ওখানে 2 বছর ডিএম ছিল, কিন্তু উনি
মানুষের জন্য কাজ করেছেন, ওনার মধ্যে হৃদয় ছিল। মানুষ কিছুই চায় না বন্ধু, এমনিতে মনে হয় যে অনেক কিছু চায়, কিচ্ছু না, শুধু ব্যবহারটা চায়, শুধু ভালোবাসার কথা। আমি আমার কাছে ঘুরি, গ্রামে যাই, কিছু না, আমি দাঁড়িয়ে একটু সেলফি খিঁচলেই খুশি। এমনি সেলফি খিচার সময় করবো না, স্যার আমি তো গ্রাজুয়েট হয়ে গেছি, তো তাই নেই আমার। আমি যদি কই ট্রান্সপারেন্ট সিস্টেম, তো হ্যাঁ হ্যাঁ স্যার জানি, ঠিক বোঝে। কিন্তু যদি আমি মাথায় একটু হাত রাখি তো খুশি। কি যায়, আমি কোনো মাকে যদি জড়িয়ে ধরি তো যে পুরো মা খুশি হয়ে যায়, জীবনে সবকিছু পেয়ে গেছে। এতে আমার কি লোকসান হচ্ছে? আমি তো আশীর্বাদ পাচ্ছি উল্টা। তো অফিসারদেরকেও একটা ডেকোরামে থাকতে আমি জানি, কিন্তু আমি যে কথাগুলি বললাম, আজকে আপনার ভালো কাজ করছেন, তার সঙ্গে এগুলো অ্যাড করে দিন, দেখবেন যে সবাই দেখবেন যে নিচে পর্যন্ত যে বিপ্লব দেয়। দাদা যেমন অফিসার দাদা, আর রেসপন্সিবিলিটি ফিক্স করে দেওয়া সবার, ভাই তোমাকে এই কাজ করতেই হবে। আর না হলে যেটাই বললাম, কোনো কাজ বাদ যেতে সিধা করে उसमें हिट देता है, ताकि तारानो ना ऑफिस देखे सीधा बोले जाए भैया तुम्हारे ये कमी है, 7 दिन के अंदर तुम सुधर जाओ, नहीं तो हमारे पास हिट है। তো ওইভাবে কাজ করলে আমি আশা করি নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, ত্রিপুরাবাসীর স্বপ্ন, যে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো, সেই রাস্তা আমরা চলে গেছি। আমার সমস্ত অফিসাররা জানে যে স্কিমগুলি ত্রিপুরা সরকার এখন লঞ্চ করে দিয়েছে, ডিপিআর হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে, প্রজেক্ট চালু হয়ে গেছে, ত্রিপুরাকে কেউ রুখতে পারবে না। ত্রিপুরা শুধু সর্বশ্রেষ্ঠ নর্থ ইস্টের অন্নদাতা হবে, কেউ আটকাতে পারবে না। এটা আমি স্বপ্ন দেখাই না, বাস্তব। চিটাগাং বন্দরগাঁও খোলার পর এই ত্রিপুরা অন্নদাতা হবে নর্থ ইস্টের, ভাইয়া কেউ আটকাতে পারবে না ত্রিপুরাকে। আর আজকে সেই দিন ফিরে এসছে। এক সময় পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে আমাদের রাজনীতি করতে হতো, আমাদের জীবন চালাতে হতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী হলদিয়াতে যখন বলেন যাইয়ে দেখিয়ে ত্রিপুরা মে, इससे बड़ा क्या हो सके। পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় রাজ্যের মধ্যে মোদীজি বলছে যাইয়ে ত্রিপুরা के लोगों का काम देखिए। তো এই কাম বিপ্লব দেব একা করে কি, সামনে যারা বসে আছে এরাও করে, এরাও তার মহিলা। আজকে বলছে 2011 ওখানেও কমিউনিস্ট পরিবর্তন হয়ে 27 আর 2018 কমিউনিস্ট পরিবর্তন চেঞ্জ হয়ে 27 দেখুন সেখানে কিভাবে কাজ হচ্ছে, এখানে কিভাবে কাজ হয়েছে, তুলনা করে বলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এর চাইতে ভাগ্য, এর চাইতে বড় উপহার ত্রিপুরাবাসীদেরকে আর ত্রিপুরার অফিসারদেরকে কি দিতে পারে বন্ধুরা? কোনোদিন কোন প্রধানমন্ত্রী ত্রিপুরা অফিসারদের সিস্টেমে তারিফ করেছে আজ পর্যন্ত? যদি কেউ করেছে তো নরেন্দ্র ভাই মোদী করেছে, দেশের প্রিয় প্রধানমন্ত্রী করেছে। তো এমন একজন প্রধানমন্ত্রী আর এমন একজন গৃহমন্ত্রী দেশে আমরা পেয়েছি যারা ত্রিপুরাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে। আমি নিজে জানি ব্যক্তিগতভাবে ভালোবাসে এই দুজন, আর তার লাভ ত্রিপুরা নিশ্চিত পাবে আর পেয়েও যাচ্ছে। আর আগামী দিনে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন খুব কম সময়ের মধ্যে পুরো হবে, এটাই আমি আশা করি। আর সমস্ত অফিসারদেরকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কাজ করুন, ভালোভাবে কাজ করুন, রেসপন্সিবিলিটি ফিক্স করুন, নিজেও কাজ করুন, অন্যের কাছ থেকেও কাজ নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।